আমার ননদের খুব ভালো জায়গা থেকে দেখাশোনা এলো। তারা পছন্দ করে গেল। আমাদের দিক থেকে তো আমরা রাজি, কারণ অত সুন্দর ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলি, ছেলে খুব ভালো চাকরি করে, আর আমরা খুব গরিব। আমরা বিয়েতে কিছু দিতে পারবো না, সেটা ওদের আগে থেকেই জানিয়ে দিয়েছি। আসলে দেখাশোনাটা এসেছিল ওদের তরফ থেকে আগে। একটা বিয়ে বাড়িতে আমার ননদের হবু শ্বশুর আমার ননদকে দেখে পছন্দ করে এবং তার একমাত্র ছেলের বিয়ের জন্য আমার শ্বশুরের কাছে প্রস্তাব দেয়। আমার শ্বশুর সরাসরি হ্যাঁ করেনি, কারণ কোনো কিছু করবার আগে ছেলের সঙ্গে পরামর্শ করে। তাই ছেলের সঙ্গে আগে আলোচনা করবে, তারপর জানাবে বলে দিল। ছেলের বাবা তার ফোন নম্বর আমার শ্বশুর মশাইকে দিয়েছিল। তারপর বাড়িতে আলোচনা হয়। অবশ্য ছেলে কি করে না করে সবকিছু ছেলের বাবাই জানিয়েছিল আমার শ্বশুরকে। ওদেরকে একটা প্রস্তাব দেওয়ার জন্য আমার স্বামী আমার শ্বশুর মশাইকে বলল। ও বাবাকে জানায়, তুমি জানিয়ে দিও, বিয়েতে আমরা রাজি ঠিকই, কিন্তু আমরা কিচ্ছু দিতে পারবো না। আমাদের সেই ক্ষমতা নেই। আমাদের রোজগার বলতে তেমন কিছু নেই। আমার শ্বশুর মশাই বেশ কয়েক বছর ধরে অসুস্থ বলে কাজ ছেড়ে দিয়েছে। একমাত্র আমার স্বামীর উপরেই ভরসা। কিন্তু আমার স্বামীও বাইরে কোনো কাজে যায় না, কারণ 2 বছর আগে গাছে থেকে পড়ে পা ভেঙে গেছিল। তাই সেখান থেকে আর ট্রেনে বাসে যাতায়াত করে না। নিজেদের জমি আছে, চাষবাস করে খাওয়া হয়। তাই আমাদের রোজগার বলতে এই। ননদের জন্য কিচ্ছু জমিয়ে রাখতে পারেনি। তবে গয়না আছে আমার শাশুড়ি মায়ের কিছু। বিয়েতে সেই গয়নাটুকু দিতে পারবো। আর আমার যা গয়না রয়েছে তার মধ্যে থেকে কিছু বিক্রি করে বিয়ের খরচটা চালাবো, এইরকম ভেবে আমরা আছি। যদি কোনো দয়াবান ব্যক্তি থাকে তাহলে আমার ননদের বিয়েটা হবে। তাই আমার স্বামী তার বাবাকে জানিয়ে দিল, ওনাকে তুমি ফোন করে জানাও বিয়েতে আমরা রাজি, কিন্তু কিছুই দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। আমার শ্বশুর মশাই ফোন করে সেটাই জানিয়েছিল। ওরা তাতেও রাজি। তারপরে ওরা ছেলেকে নিয়ে দেখতে এলো এবং দেখতে আসার পর ছেলের পছন্দও হলো এবং তারপরেই বিয়ে ঠিক হলো। তারা খুব ধুমধাম করে ছেলের বিয়ে দিয়েছিল, কিন্তু আমরা তেমন একটা ধুমধাম করে বিয়ে দিতে পারিনি। আমার বিয়ের সময় আমার বাপের বাড়ি থেকে আমার স্বামীকে যে আংটি দেওয়া হয়েছিল বিয়ের জন্য, সেই আংটিটাই আমার নন্দাইকে দেওয়া হলো বিয়ের জন্য। তারপর আমার শাশুড়ি মায়ের হার, কানের, হাতের, এগুলো আমার ননদকে দেওয়া হলো। আর আমার বিয়ের হার, কানের, হাতের বালা, এইগুলো বিক্রি করে মোটামুটি বিয়ের খরচটা হয়ে গেল। এরপর আমার ননদ শ্বশুর বাড়িতে চলে গেল। বেশ কয়েক মাস ভালো কেটেছে। ওর বিয়েতে আমরা খাট, বিছানা, আলমারি কিচ্ছু দিতে পারিনি এবং তাতেই ওরা রাজি হয়েছিল। ওরা নিজেরাই বলেছিল, আমার একটা মাত্র ছেলে, খাট বিছানা আমরাই কিনে দেব। আর আমার ছেলে ভালো রোজগার করে, কয়েক মাসের মধ্যে সে নিজের খাট নিজে কিনে নিতে পারবে, এসব নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আমরা খুব খুশি হয়েছিলাম ওনাদের কথা শুনে। কিন্তু সমস্যা তখনই হলো, বিয়ের 6 মাস পর যখন আমার ননদ আমাদের বাড়িতে এসে আমাদের কাছে খুব কান্নাকাটি করলো। কারণ জিজ্ঞেস করাতে সে বলল, খাট বিছানা তো তোমরা দাওনি আমাকে, তাই আমাকে মেঝেতেই শুতে হয়। আমরা সব অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, কেন? তোমার শ্বশুর যে বললো তাদের ছেলে খাট বিছানা কিনে নেবে, তাহলে তুমি মেঝেতে কেন থাকো? আমার ননদ বলল, আমাদের বাড়িতে দুটো খাট, একটা আমার শ্বশুর শাশুড়ির ঘরে রয়েছে আর একটা আমাদের ঘরে রয়েছে। প্রথম 2-3 মাস সেই খাটেই শুয়েছিলাম। তারপরে থেকে আমার শ্বশুর মশাই শাশুড়ি মায়ের আসল রূপটা বেরিয়ে আসে। এত বড় লোক অথচ কাজের লোক নেই। ছিল, কিন্তু আমি যাওয়ার পরে কাজের লোক ছাড়িয়ে দেওয়া হয়। সব কাজই আমাকে করতে হয়। একদিন খুব শরীর খারাপ, সকালে উঠতে পারিনি, তাই সকালের কাজকর্মটা আমি করতে পারিনি। আমার শ্বশুর মশাই বাইরের দরজা ধাক্কা দিয়ে দিয়ে জোরে জোরে আমাকে ডাকতে লাগলো। আমি উঠলাম। তখন তোমার নন্দাই চলে গেছে অফিসে। আমাকে বললো, তুমি বেলা 10টা পর্যন্ত ঘুমাচ্ছ মানে? সকাল 7টা থেকে ঘরটর মোছা হয় আর তুমি এখনো ঘুমাচ্ছ? ছেলে না খেয়ে চলে গেল অফিসে। আমি বললাম, আজকের আমার শরীরটা খুব খারাপ বাবা, তাই আমি উঠতে পারিনি।
নইলে এরকম তো কখনো হয় না। আমার শ্বশুরমশাই আমাকে বলল, আস্তে আস্তে তো তোমার রূপ দেখতে পাচ্ছি, এসেই তো প্রথম প্রথম বেশ কাজকর্ম করছিলে, আজকে থেকে আবার কি নাটক শুরু হয়ে গেল? শ্বশুর বাড়ির কারোর মুখ থেকে এই ধরনের কথা কখনো শুনিনি, এই প্রথম। আমি বললাম, না বাবা, আমি নাটক কেন করব, আমার শরীরটা সত্যি খুব খারাপ। আমার শ্বশুর মশাই বললেন, ঠিক আছে, এখন বেরিয়ে এসে এসে কাজকর্মগুলো করো। কে করবে? তোমার শাশুড়ি মা পারে নাকি? বলেই উনি চলে গেলেন। আমি আস্তে আস্তে উঠে চান টান করে সমস্ত কাজকর্ম সেরে নিলাম, নিয়ে রান্না বসিয়ে দিলাম। তারপর থেকে একটু কিছু ভুল হলেই আমার শ্বশুর শাশুড়ি দুজনেই আমার উপরে চিৎকার করতে থাকে। প্রথম প্রথম আমি সহ্য করতাম, কিন্তু তারপরে আর থাকতে পারতাম না, মুখের উপর দু চারটে কথা বলে দিতাম। তখনই আমার শ্বশুর বলল, বাপের বাড়ি থেকে তো কিছু দেয়নি, খাট বিছানা আলমারি ড্রেসিং টেবিল কিছুই তো দেয়নি, তবু তো খাটে শুতে দিচ্ছি, এত চোপা কিসের? রাত্রিবেলা তোমার নন্দাই বাড়ি এলে আমি সব বলি তাকে। সে আমাকে বলল, তোমার বাপের বাড়ি থেকে যখন কিছু দিতে পারেনি, তখন তোমাকে মুখ বন্ধ করে সব সহ্য করতে হবে, এখানে আমার কিচ্ছু বলার নেই। আমি বললাম, তোমার বাবাই তো উপযাচক হয়ে আমার বাবাকে নাম্বার দিয়েছিল, আর আমাকে পছন্দ করেছিল, সবই তো জানানো হয়েছে বিয়ের আগে, তাতে তো তোমরা রাজি ছিলে, তাহলে এখন দিতে পারেনি এই কথাগুলো কেন উঠছে? আমার বাবা তো তোমার বাড়িতে আসেনি আগে, তোমার বাবাই গেছে। এরকম ভাবে তোমার নন্দাইয়ের সঙ্গে আমার কথা কাটাকাটি হলো। যখন কথা কাটাকাটি হয়, আমার শ্বশুর শাশুড়ি দুজনেই ছুটে এলো। এসে তিনজনে মিলে দেখি আমার উপর চড়াও হলো এবং আমাকে বলল, আজকের রাত থেকে এই খাটে তুমি শোবে না, মেঝেতেই শোবে। শীত গ্রীষ্ম বর্ষা দেখি তুমি কেমন মেঝেতে শুয়ে থাকতে পারো। যার বাবার দেওয়ার কোনো ক্ষমতা নেই তার মুখে এত কথা কেন? কথাগুলো শোনার পর আমার যেন কেমন একটা হচ্ছিল, আর তোমাদের ওপর ভীষণ রাগ হচ্ছিল। দিতে যখন পারবে না, বিয়ে কেন দিয়েছো? ওর এইসব কথা শোনার পর আমার সত্যি খুব অবাক হয়ে গেছি। মা বলল, তুই সেই দিন থেকে নিচের সংসার জামাই উপরে? আমার ননদ বলল, সে তো কয়েকদিন ছিল, তারপরে হঠাৎ করে শুনি ও ট্রান্সফার হয়ে গেছে অনেক দূরে, জেলার বাইরে। তারপরেই তো সে জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেখানে চলে গেল। আমি বললাম, কই, এই ট্রান্সফারের গল্প তো তুমি আমাদের জানাওনি, এই প্রথম শুনছি তোমার কাছে। ও বলল, কি জানাবো বৌদি, আমার তো মনে হয় ও ইচ্ছে করেই চলে গেছে ট্রান্সফার নিয়ে, হয়তো আমার সঙ্গে আর থাকতে চায় না। আমি বললাম, এ কেমন কথা, একটা গরিবের মেয়েকে এইভাবে নিয়ে গিয়ে কষ্ট দিচ্ছে? আমরা তো প্রথমেই জানিয়েছিলাম যে আমাদের সামর্থ্য নেই, তাহলে কেন তারা রাজি হলো এই বিয়েতে? আমরা তো যাইনি উপযাচক হয়ে। আমার স্বামী শ্বশুর দুজনেই খুব অবাক হয়ে গেল এরকম কথা শোনার পর। শ্বশুর শাশুড়ি না হয় এরকম হয়, ঠিক আছে, কিন্তু নিজের স্বামীটা পর্যন্ত তাকে ছেড়ে চলে গেল, এটা কেমন কথা? আমার স্বামী বলল, ওকে আমি ফোন করব, জিজ্ঞেস করব কেন এটা করলো, আর যদি ট্রান্সফার হয়েই থাকে তাহলে তোকে কেন রেখে গেল সেটা আমাদের জানতে হবে। আমার ননদ বলল, আমি কিচ্ছু জানি না, তোরা যা পারিস কর, আমার জীবনটা শেষ করে দিয়েছিস তোরা। আমি বললাম, তুমি নিজেই ভাবো না, এখানে আমাদের কি দোষ? তোমার শ্বশুরই তোমাকে পছন্দ করলো এবং আমাদের এইরকম পরিস্থিতি জেনেও তারা বিয়েতে রাজি হলো, তাহলে এখন যদি এরকম করে সেটা কি আমাদের দোষ? আমার ননদ বলল, আমি আর যাব না বৌদি, ওই বাড়িতে আমি আর যেতে পারবো না, আমাকে খাটিয়ে খাটিয়ে শেষ করে দিচ্ছে, আমি এখানেই থাকবো, আমি যাব না। আমার শাশুড়ি বলল, সে কি করে হয়, ঘরে যা ছিল সবকিছু দিয়ে তোকে বিয়ে দিয়েছি, আর নতুন করে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। তোর দাদা জামাইয়ের সঙ্গে কথা বলবে, কথা বলে সব ঠিকঠাক করে নেবে, আর যতদিন না ঠিক হয় ততদিন পর্যন্ত তুই এখানে থাক, কিন্তু শ্বশুর বাড়িতে তোকে যেতেই হবে। কিছু কিছু মানুষের উপরটা একরকম আর ভিতরটা ঠিক তার উল্টো। আমার শাশুড়ি মা আর আমি দুজনে মিলে আমার ননদকে বোঝালাম, আর অপেক্ষাতে রইলাম কবে আমার নন্দাই তার মনটাকে পরিবর্তন করে আমার ননদকে এখান থেকে নিয়ে যাবে। দুজনে মিলে আবার কবে সুন্দর করে সংসার শুরু করবে। কলমে ও কণ্ঠে, সোমা।